বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। দেশে করোনার সংক্রমণের 131তম দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 2733 জন, মৃত্যু হয়েছে 39 জনের। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, পরীক্ষার তুলনায় আক্রান্তের হার 21.20%। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2496 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,889 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1940 জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 54.48%। ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে প্রতারণা, সেই সঙ্গে কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তার রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। রিমান্ড হয়েছে রিজেন্ট হাসপাতালের আরও 2 কর্মকর্তার। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষা জালিয়াতির কথা স্বীকার করেছে শাহেদ। সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় মুখ্য মহানগর হাকিমের আদালত চত্বরে হাজির করা হয় মোহাম্মদ শাহেদ সহ 3 আসামিকে। প্রতারণা মামলায় শাহেদ ও মাসুদ পারভেজের রিমান্ড শুনানি চলে প্রায় আধ ঘন্টা। শুনানি শেষে প্রত্যেকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যেহেতু এই ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে। কারণ এখানে একটা চক্র তার কাজ করেছে। অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। আসামি শাহেদ, মাসুদ পারভেজ সহ যারা ছিল তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। আদালতের এই আদেশে অবশ্য অসন্তুষ্ট আসামি পক্ষ। আইনজীবীর দাবি, শাহেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা অভিযোগ দেয় না, এটা আনছে পুলিশের অভিযোগ। পুলিশের অভিযোগের সত্যতার কোনো ভিত্তি নেই। শাহেদ বলছে যে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগী চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি। এবং করোনার রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। 5 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও 10 দিনের রিমান্ড চেয়ে একই আদালতে হাজির করা হয় মামলার অপর আসামি তারেক শিবলিকে। আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন মোহাম্মদ শাহেদ। স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলো চালাতো ইতিপূর্বেই এগুলি সরিয়ে নিয়েছে। তো আমরা এখানে অভিযান করব এবং অভিযান করে চেষ্টা করব যে এগুলি কোথায় গিয়েছে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। 9 দিন পলাতক থাকার পর বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরীক্ষা এবং চিকিৎসা রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সচিব আব্দুল মান্নান। বুধবার মন্ত্রণালয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। উত্তর পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, বক্তব্যের সমর্থনে কাগজপত্রের ঘাটতি রয়েছে, চিঠি দিয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হবে। জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শুধু নমুনা সংগ্রহের অনুমতি থাকলেও অর্থের বিনিময়ে তারা ভুয়া রিপোর্টও দিয়েছে। জিজ্ঞাসাবাদে এই অপকর্মের জন্য পরস্পরকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির প্রধান 2 ব্যক্তি, ডক্টর সাবরিনা এবং তার স্বামী আরিফুল। আরও জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনা চৌধুরীকে 2য় দফায় রিমান্ডে নিতে চায় ডিবি। এদিকে সাবরিনার দুর্নীতি অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপনের জন্য এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে চুক্তি করে জেকেজি হেলথ কেয়ার। 23 জুন পর্যন্ত
15,000 ভুয়া টেস্ট রিপোর্ট দিয়ে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় প্রায় 8 কোটি টাকা। জালিয়াতে প্রকাশ হয়ে পড়লে প্রতিষ্ঠানের 2 শীর্ষ কর্তা ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফুলকে আটক করে পুলিশ। বুধবার মুখোমুখি করা হয় দুজনকে। সেখানে একে অপরের ওপর দোষ চাপান তারা। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। জিজ্ঞাসাবাদে সাবরিনা চৌধুরী দাবি করেন তিনি জেকেজির চেয়ারম্যান নন, কিন্তু প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কাগজপত্রে তার চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালনের সত্যতা পেয়েছে গোয়েন্দারা। কে চেয়ারম্যান, কে এমডি, কার কী রোল, কে প্রতারণা করেছে, কার কী ভূমিকা, সবগুলো বিষয়ে আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার সেই শাস্তি ভোগ করতে হবে। জেকেজির চেয়ারম্যান সাবরিনার দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনা তদন্তের 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযোগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী অর্থের বিনিময়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট বিক্রি করে আসছে। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী জানিয়েছেন, সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের সবাই মেডিকেল কলেজ হাসপাতালের নিম্ন শ্রেণীর কর্মচারী। সফরের আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভাইরা গিয়াসউদ্দিন জালালিকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সিল এবং স্বাক্ষরযুক্ত চেক বইয়ের 48টি পাতা। উদ্ধার করা হয়েছে বিভিন্ন মাদকদ্রব্য। র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানিয়েছেন, গিয়াসউদ্দিন ও গাড়ি চালককে বৃহস্পতিবার নরসিংহপুর থেকে আটক করা হয়। তার গাড়ি থেকে বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়। এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এবারের ঈদুল আজহায় গণপরিবহন চলবে, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদের আগের 3 দিন চলবে না ভারী যানবাহন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ছুটি পেলেও শিল্প কারখানার শ্রমিকরা নিজ নিজ এলাকায় থাকবেন। এক্ষেত্রে কোভিড-19 জাতীয় কমিটির পরামর্শ উপেক্ষিত হচ্ছে না বলে মন্ত্রীরা দাবি করেছেন। ঈদুল ফিতরে বাড়িতে যাওয়া আসায় সংক্রমণ বেড়েছে করোনার। তাই এবার ঈদুল আজহায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেয়। সে অনুযায়ী স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন মন্ত্রণালয় ঈদের আগে পরে মিলিয়ে 8 দিন সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশনাও দিয়েছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার। ঈদে চলবে গণপরিবহন। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে। তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেটাই ফলো করবেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি কোভিড-19 জাতীয় কমিটির পরামর্শ উপেক্ষিত হলো? মন্ত্রীরা অবশ্য তা মানতে নারাজ। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ আশঙ্কা প্রকাশ করেছেন। যাতে মেনে চলেন সেইটা আমরা বলে দিয়েছি। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন সেটা আমরা লক্ষ্য রাখব। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাক শ্রমিকদের নির্ধারিত সময়ে বেতন ভাতা দিতে সুপারিশ করা হয়েছে মালিকদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবারে জানাচ্ছি করোনায় বৈশ্বিক পরিস্থিতি। 24 ঘন্টায় আবারও 6,300 প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। নতুন শনাক্ত 2.25 লাখেরও বেশি। এই পর্যন্ত 5,87,000 মৃত্যু এবং 1,37,00,000 মানুষ সংক্রমিত হয়েছেন কোভিড-19-এ। যুক্তরাষ্ট্রের প্রাণহানি 1,40,000 ছাড়িয়েছে। রেকর্ড 71,000 রোগী শনাক্তে দেশটিতে মোট আক্রান্ত 37 লাখেরও বেশি মানুষ। বুধবার ব্রাজিলে 1300 মৃত্যুর পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1.25 লাখ। সংক্রমিত 20 লাখের কাছাকাছি। মেক্সিকোয় প্রাণহানি ছাড়িয়েছে 37,000, আক্রান্ত 3,18,000 মানুষ। বুধবারও 614 জনের মৃত্যু দেখেছে ভারত। রেকর্ড শনাক্ত 33,000। দেশটিতে 25,000 ছুঁই প্রাণহানি, আক্রান্ত 10 লাখ মানুষ।
দর্শক, ঠিক এই পর্যায়ে করোনা চিকিৎসা এবং সচেতনতা নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন রেসপিরেটরি মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর রুমি আহমেদ খান, করোনা আপডেট আপনাকে স্বাগত। একটু জানতে চাইবো আপনার কাছে, বিশ্বে করোনা মহামারীর 6 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই সময়টাতে আমরা করোনা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, কিন্তু তারপরও সংক্রমণ এবং মৃত্যুর লাগাম টেনে ধরা যাচ্ছে না। তো এর স্পেসিফিক কারণ আপনি কি মনে করেন এবং করোনায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণগুলো আসলে কি কি? আমরা করোনা ভাইরাস ওষুধটা সম্বন্ধে এটা গত 6 মাসে অনেক কিছু শিখেছি। এই ওষুধটা নতুন একটা সংক্রমণ, এটা আমাদের আগে কখনো হয়নি। ভাইরাসটার অনেক স্ট্রাকচার স্পেশালিটি আছে, এটা আগে কখনো হয়নি। এই যেগুলো আগে হতো SARS-1 বা মার্স, তার থেকে এই ভাইরাসটা কিছুটা ভিন্ন। এখন এই ভাইরাসটা যেভাবে ইনফেকশন করছে, যেভাবে বিভিন্ন অঙ্গে বিভিন্ন অর্গানকে ইনভলভ করছে, আমরা একটা ধারণা পাচ্ছি আমাদের মৃত্যুর কারণগুলো, ভাইরাসে মানুষ কিভাবে মারা যাচ্ছেন। একটা বড় ফ্যাক্টর যেটা মৃত্যুর কারণ দেখা যাচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া। আমাদের শরীরের ভেনের মধ্যে, আর্টারির মধ্যে একদম ছোট ছোট মাইক্রো ভাস্কুলার সিস্টেমে রক্ত জমাট বাঁধছে। এই রক্ত জমাট বাঁধার কারণ হচ্ছে মনে হয় আমাদের যে ব্লাড ভেসেল, আমাদের যে রক্তনালীগুলোর যে সেল, ওই সেলগুলোকে ভাইরাস ইনফেক্ট করে ওখানে ইনফ্লামেশন করছে, ওখান থেকে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই রক্ত জমাট বেঁধে গেলে যা হয় তা হচ্ছে গিয়ে ওখানে সেই অর্গানে ব্লাড সাপ্লাই যায় না। সেই কারণে আমাদের লাংয়ে ব্লাড সাপ্লাই যাচ্ছে, অনেক সময় ব্রেনে স্ট্রোক হচ্ছে, অনেক সময় হার্ট অ্যাটাক হচ্ছে। এবং সে কারণে আপনি দেখবেন যে আপনি অনেক লোককে আপনি দেখেছেন, শুনেছেন যে রোগী হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন, ধুম করে একদিন মারা গেলে কি হবে, ফ্রম কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক হয়েছে। এগুলো হচ্ছে সব রক্ত জমাট বাঁধার কারণে। রক্ত জমাট বাঁধা থেকে আমরা ঢুকছি একটা মূলত এই প্রধান হাইপোথিসিস এই ভাইরাসের মৃত্যুর কারণ। অনেক দেশে অটোপসি হচ্ছে, অনেক দেশে নিয়ম করে প্রত্যেকটা কোভিড ডেথ অটোপসি করে, এবং ওরা প্রচুর পরিমাণে দেখছে যে অধিকাংশ রোগী শরীরের ভিতরে প্রচন্ড পরিমাণে রক্ত জমাট বেঁধে আছে। এটা একটা অবভিয়াস ফাইন্ডিং। আমরা দেখছি যেগুলা মৃত্যুর আগে আমরা যখন টেস্ট করছি, প্রায় অর্ধেক থেকে 2/3 পর্যন্ত রোগীর ভিতরে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে শরীরে বিভিন্ন ধরনের ব্লাড ক্লট হচ্ছে। শরীরে হয় ভেনে, নয় আর্টারিতে, হয় অন্য কোনো অংশে যেখানে রক্ত চলাচল করে সেখানে ব্লাড ক্লট হচ্ছে। এটা আমরা দেখছি জীবিত রোগীর ক্ষেত্রে। আর আমরা অটোপসিতে দেখছি যে প্রচুর রোগীর ব্লাড ক্লট আছে। রক্ত জমাট বাঁধাটা একটা বড় ফ্যাক্টর বিহাইন্ড ডেথ। আর কিছু ফ্যাক্টর আমরা দেখছি, যেমন যেগুলো অক্সিজেন, আমাদের লাংয়ের ভিতরে কি হচ্ছে, লাংয়ে ফুসফুসে কি হচ্ছে, এখন পর্যন্ত আমরা ক্লিয়ার পিকচার পাচ্ছি না। কেউ বলছে এটা এয়ারডিএস হচ্ছে, কেউ বলছে এটা অন্য কিছু। এটা খুব সেখানে রোগীর শরীরে রক্ত খুব কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আর বডি ক্যানট টেক ইট, তখন দে আর ডাইং সাইলেন্টলি। হাইপক্সিমিয়া, ওইটা হচ্ছে কি লাং ফেলিওর কারণে রক্ত জমাট বেঁধে যাওয়া আর আমাদের ফুসফুসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। আমরা অনেক সময় অক্সিজেন দিয়ে ম্যাক্সিমাম হাই ফ্লো ক্যানোলা ভেন্ট দিয়েও ওদের শরীরে এডুকুয়েট অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে পারছি না। তো এই দুটো জিনিস, অক্সিজেনের স্বভাব আর মূলত রক্ত জমাট বেঁধে যাওয়া। আর আমরা অসুখে 3য় বা 4র্থ সপ্তাহে, 3rd or 4th উইকে যা দেখছি, সেকেন্ডারি ইনফেকশন। রোগী তখন হাসপাতালে আছেন, রোগী হাসপাতাল থেকে হাসপাতালের যে ব্যাকটেরিয়া ইনফেকশন ওইটাতে সংক্রমিত হয়ে যাচ্ছে। ওইটা একটা বড় ফ্যাক্টর অফ ডেথ। দেখবেন যে রোগীর 3rd or 4th উইকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, রোগীর সেকেন্ডারি ইনফেকশন হয়ে গিয়েছেন ফ্রম হসপিটাল। তো নাম্বার 1 রক্ত জমাট বেঁধে যাওয়া, নাম্বার 2 অক্সিজেনের পরিমাণ ক্রিটিক্যালি লো হয়ে যাওয়া, আর 3rd হচ্ছে গিয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ধন্যবাদ। জি, ডক্টর রুমি আহমেদ খান, বুঝতে পেরেছি আপনার কথা। এবার একটু তথ্য ব্যবস্থাপনার সম্পর্কে জানতে চাই। আমরা প্রতিদিনই নতুন তথ্য পাচ্ছি, এখন আবার বলা হচ্ছে যে বাতাসেও এর সংক্রমণ ঘটছে। তো এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। এই ওষুধটা নিয়ে এখন পর্যন্ত কন্ট্রোভার্সি আছে, এই ভাইরাসটি কি এয়ারবর্ন না এটা ড্রপলেট। হয় কি, ড্রপলেট মানে হচ্ছে গিয়ে
কেউ কথা বললেন, হাঁচি দিলেন, কাশি দিলেন, ভাইরাসটা 3 ফুট 6 ফুট পর্যন্ত গিয়ে ওইটা মাটিতে পড়ে যাবে। এটা ভারী একটা পার্টিকেল, ওইটা বাতাসে ভেসে বেড়াবে না, ওইটা মাটিতে পড়ে যাবে বা চেয়ারে পড়বে, টেবিলে পড়বে, ওইটা ড্রপলেট। আর এয়ারবোর্ন হচ্ছে ভাইরাসটা খুব পাতলা, খুব হালকা, ওইটা আপনার পুরো রুমের মধ্যে বাতাসে ঘুরে বেড়াবে, যে রুমে সেই ঢুকবে তার শরীরে নাক দিয়ে মুখ দিয়ে তাকে সংক্রমিত করে দেবে। এখন এই ভাইরাসটার যে সাইজ, ভাইরাসটা যে মানে ভাইরাল পার্সপেক্টিভে, ভাইরাসের পার্সপেক্টিভে এটা একটা অনেক বড় ভাইরাস। এইটা প্রায় 30,000 বেস পেয়ার সাইজের, এটা RNA, অনেক বড় ভাইরাস। এই ভাইরাসটা যে অন্য ভাইরাস যারা আছে এর যারা একই গ্রুপের করোনা ভাইরাস, ওগুলা সাধারণত যে ড্রপলেট ক্রিয়েট করে ওগুলা সাধারণত এয়ারবোর্ন না, ওগুলো সাধারণত ড্রপলেট। আমাদের জানা মতো এয়ারবোর্ন ভাইরাস যেগুলো আছে এগুলো হচ্ছে মিজলস, মামস, এগুলো এয়ারবোর্ন ভাইরাস। কিন্তু এইটা এখন পর্যন্ত আমার ধারণা ছিল এটা এয়ারবোর্ন না, কিন্তু এখন আমরা দেখছি যে কিছু স্টাডি পেয়েছি, কিছু তথ্য পেয়েছি যে আমাদের ইনডোর এনভায়রনমেন্টে, আমাদের ঘরের যেখানে আমরা একটা অফিসে থাকি, একটা বড় রুমে, হল রুমে, একটা এয়ার কন্ডিশন বড় মসজিদে, একটা বড় ইনডোর চার্চে, যেখানে এসিতে প্রচন্ড জোরে বাতাস দেওয়া হচ্ছে, যেখানে এসি বাতাস খুব জোরে দে আর ব্লোয়িং অন ইউ, যখন এই এয়ার ড্রপলেটগুলা যেগুলা অল্প কিছু দূর গিয়ে they should have dropped on the floor or on the solid surface, ওই এসি বাতাসের কারণে ওগুলা আমাদের ইনডোর এনভায়রনমেন্টে ভেসে বেড়াচ্ছে, সে কারণে ওই বাতাসের যে পথের মধ্যে যারা আছেন তারা এয়ারবোর্ন হিসাবে ইনফেক্ট হয়ে যাচ্ছেন। এটা এসির দোষ না, ওইটা হচ্ছে গিয়ে যদি কোনো ব্যক্তি ওই এসি বাতাসের সামনে তার ভাইরাস শেড করে, ওই ভাইরাসটা ওই মাটিতে না পড়ে ওইটা আরো দূর ভেসে যাবে, ভেসে গিয়ে অন্য লোককে ইনফেক্ট করবে। এবং এটা আবার পুরো বাড়ির সবাই হবে না, ওই ভবনের মধ্যে যারা ওই বাতাসের পথে আছেন তারা ওখান থেকে এয়ারবোর্ন ইনফেক্ট হচ্ছেন। আর অনেক সময় তো কি আমাদের যে বিল্ডিংগুলা, বড় বড় কমার্শিয়াল বিল্ডিংগুলা, হাসপাতাল, রেস্টুরেন্ট, ওদের যে ইন্টারনাল এয়ার সার্কুলেশন সিস্টেমটা, ওইটা তো উদ্দেশ্য, ওটা আপনি বুঝবেন না, ওটা তো খুব সাইলেন্টলি সাবকনশিয়াসলি বাতাস সার্কুলেট হচ্ছে, বাতাস রিসার্কুলেট হচ্ছে। যেমন আপনি তো বুঝছেন যে এসি বাতাস আমার গায়ে লাগছে, অনেক সময় আপনি বুঝবেন না যে বাতাসটা কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে সাকড আউট হচ্ছে। সুতরাং ওই ধরনের ইনডোর এনভায়রনমেন্ট গুলা একটু রিস্কি, যে ধরনের ড্রপলেটকে ওরা এয়ারবোর্ন করে দে ক্যান টেক ফার্দার অ্যাওয়ে এবং দে ক্যান ইনফেক্ট মোর পিপল থ্রু দ্য নোজ এন্ড মাউথ। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ভাইরাস যে আমাদের ঢোকার পোর্টাল, আমাদের শরীরে আমাদের এই ভাইরাসটা আমাদের চামড়া দিয়ে, আমাদের স্কিন দিয়ে ঢোকে না, ভাইরাস ঢুকে আমাদের নাক, মুখ এবং চোখ দিয়ে, এই 3টা পোর্টাল। ইফ ইউ ক্যান প্রোটেক্ট আওয়ার নোজ, ফেস এন্ড আইস, আমরা মোটামুটি ভাইরাসটা ঢুকটা উই ক্যান প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ দ্য বডি। জি, ডক্টর রুমি আহমেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোভিড-19-এর সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কারের আগেই সম্ভাব্য একাধিক ভ্যাকসিন কেনার প্রক্রিয়া সেরে ফেলেছে ধনী দেশগুলো। এ অবস্থায় উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো যেন বঞ্চিত না হয় তা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিষয়ক জোট গ্যাভি। এক সপ্তাহে দুবার দিনে ৭১,০০০-এর বেশি করোনার সংক্রমণ দেখল যুক্তরাষ্ট্র। বুধবার রেকর্ড সংক্রমণ ছিল টেক্সাস, ক্যালিফোর্নিয়ায়। ঘুরে ফিরে প্রতিদিনই সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হচ্ছে ফ্লোরিডা, অ্যারিজোনা সহ ৪০টির বেশি রাজ্যে। সংক্রমণ ঠেকাতে ব্যর্থতা, মাস্ক পরা ও অন্যান্য বিধিনিষেধের গুরুত্ব উপেক্ষা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি দেশের শীর্ষ স্বাস্থ্যবিদ। মহামারীর কেন্দ্র হিসেবে আরো নতুন নাম যোগ হতে পারে। হোয়াইট হাউসের যে কোনো দায়িত্বশীল ব্যক্তি স্বীকার করবেন যে প্রশাসনের তরফ থেকে অনেক ত্রুটি ছিল। আমার ধারণা মহামারী নিয়ন্ত্রণে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হবে। দেশ সঠিক পথে এগুচ্ছে, সংকট দীর্ঘস্থায়ী হবে না, অর্থনীতি সচল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। চীনের পাঠানো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞদের কথা শুনছি। ডক্টর ফাউচিও সে দলে আছেন। স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধের মধ্যেই সংক্রমণ বাড়ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও জাপানের টোকিওতে। ভাইরাসের দ্রুত বিস্তারের মুখে পরীক্ষামূলক একাধিক ভ্যাকসিনের কোটি কোটি ডোজ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ অনেক দেশ, যাতে বিপদে পড়তে পারে দরিদ্র দেশগুলো।
উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ তো দূরের কথা, ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে উচ্চ মধ্যবিত্ত দেশগুলো চুক্তিতে যেতে পারেনি। সংকট সমাধানে ভ্যাকসিন মিললেই তা নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে পাঠাতে চাই। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের সাথে চুক্তির চেষ্টা চলছে। দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন সংক্ষেপে গাভি জোটে আছে বাংলাদেশও। সারা বিশ্বে শিশুদের নানা রোগের প্রতিষেধকের 60% সরবরাহ করা হয় এই জোটের মাধ্যমে। করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়া মাত্র বিভিন্ন দেশে মোট জনগোষ্ঠীর অন্তত 20% জন্য ডোজ সরবরাহ লক্ষ্য গাভির। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বহুল আলোচিত কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের সাফল্যের খবর মিলতে পারে আজ। এরই মাঝে ভ্যাকসিনটি স্বেচ্ছাসেবকদের শরীরে তৈরি করেছে অ্যান্টিবডি এবং গুরুত্বপূর্ণ টি সেল, যা দেহের ভেতরে থাকা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম। গবেষকদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে বাজারজাত করা প্রসঙ্গে সুসংবাদ পাওয়া যেতে পারে। প্রায় 8,000 ব্রিটিশ নাগরিক এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অবশ্য যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় গবেষকরা ব্রাজিলের 4,000 এবং দক্ষিণ আফ্রিকার 2,000 স্বেচ্ছাসেবককে বেছে নিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। এইসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই, মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এমনটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাতে প্রয়াত কর্নেল এম এ মালেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা অন্য যে কোনো দেশের চাইতে ভালো। করোনা রিপোর্ট নিয়ে যারা প্রতারণা করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে বলেও তিনি মন্তব্য করেন। কোনো দুর্নীতিবাজি ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। যে দুইটি প্রতিষ্ঠান অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে। এখন তাদেরকে আইনের মুখোমুখি হবে এবং তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের তারা অবশ্যই শাস্তি পাবে। সরকারি প্রণোদনা পেতে যারা রিজন কিংবা অন্য কোথাও থেকে করোনা পজিটিভের ভুয়া সার্টিফিকেট নিয়েছে তাদের বিষয়ে তদন্ত হবে, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া সার্টিফিকেট নেওয়ার বিষয়টি প্রমাণ হলে শাস্তি পাবেন তারা। রিজেন্ট এবং জেকেজি তারা তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকে অসৎ উদ্দেশ্যে, সেটি তদন্ত যদি বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কেউ এই ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবে, এটি সরকার কখনো করবে না। সরকারের নীতির কারণেই প্রতারক শাহেদ সাবরিনার উত্থান, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ভয়ঙ্কর মরণঘাতী বেষ্টনীর মধ্যে দেশের মানুষ এখন বন্দী হয়ে আছে। প্রতিবাদ বন্ধ করতে বিএনপির নেতাকর্মীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হয়। করোনা পরীক্ষার জাল সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং মহাদুর্নীতির প্রকোপ বৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়। জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, তার অ্যাকাউন্টেবিলিটি নাই। সেই সরকার সব করতে পারে, যত অন্যায়, অবিচার, দুর্নীতি প্রশ্রয় দিতে পারে, সেটার সমস্ত প্রমাণ সহ এখন ফুটে উঠছে। এই শাহেদরা কোথায় ছিল? এরা দীর্ঘদিন লালিত পালিত হয়েছে এই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে, এই একদলীয় শাসনের মধ্যে। ভুয়া রিপোর্ট আর স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাজের দোয়া মাহফিল এবং স্মরণ সভায় এ কথা বলেন তিনি জানিয়েছেন, করোনার শুরু থেকে পর্যাপ্ত সময় পেলেও এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা স্পষ্ট। এছাড়াও কোরবানির ঈদে সিন্ডিকেট বন্ধ করে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে চামড়ার দাম পরিশোধ করার আহ্বান জানান তিনি। সভায় করোনাকালীন সময় শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট দেওয়ার দাবিও জানান পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা। করোনার প্রস্তুতিতে যে সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে, যদিও বারংবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এখন তো পরিষ্কারভাবে তারা নিজেরাই বলছেন তাদের ভিতরে এক সমন্বয় নেই। সবচেয়ে বড় যেটা ক্ষতি, এই কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তির ক্ষতি হয়েছে।
দর্শক, এই পর্যায়ে স্পেন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মেহেদি হাসান। কথা বলছি তার সঙ্গে। মেহেদি, আপনাকে স্বাগত যমুনা নিউজে। স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে এখন বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যে কারণে প্রথম দফায় নিয়ন্ত্রণে আসার পরও আবার মহামারীর প্রকোপ বেড়ে চলেছে। তো মানুষ কি আসলে চলাফেরায় যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে না? স্পেনে আপনি কি ধরনের পরিস্থিতি দেখছেন এবং প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনাকে দু একটা তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে বার্সেলোনায় এ সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। তো বর্তমানে বার্সেলোনায় নতুন আক্রান্তের সংখ্যা 5 শতাধিকের বেশি কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। তো আগের সপ্তাহে যেটা আক্রান্তের সংখ্যা ছিল 157 জনের মতো। তো এখানে লাস্ট যে মেডিকেল যে পরিসংখ্যান, হসপিটালের পরিসংখ্যান অনুযায়ী বার্সেলোনায় শুধু বার্সেলোনা সিটির মধ্যে এর সংখ্যা প্রায় দ্বিগুণের 3 গুণের কাছাকাছি চলে গিয়েছে, 3 গুণ। হ্যাঁ, আর এখানে যারা যারা আছে আপনার প্রবাসী বাংলাদেশি, আমরা যারা আছি আসলে এরা আমার দেখা মতে যারা আছে সবাই মোটামুটি সতর্কতা অবলম্বন করেই চলে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানকার মানুষজন যারা আছে সবাই মোটামুটি সচেতন। কারণ আমি যে জায়গাটাতে আছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি আমি আপনাকে বলি, তো সেই ক্ষেত্রে একটা কাস্টমার যখন প্রবেশ করে, যদি আমি তাকে অ্যাটেন্ড করার জন্য আমার ক্যাশ কাউন্টার থেকে বের হই বা সে যদি আমাকে কোনো কোশ্চেন করতে চায় তো বের হই, সেই ক্ষেত্রে যদি আমার মুখে মাস্কটা না থাকে সেই ক্ষেত্রে সে কিন্তু আমাকে দূরের থেকেই বলে দেয় যে তুই আগে মাস্কটা মুখে লাগা, তারপর আমার সামনে আস। তো এই যে সচেতনতা মানুষের মধ্যে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে। এরপরেও যে একটা সংখ্যা আছে যারা ইয়াং জেনারেশনের কথাটা একটু ডিফারেন্ট, কারণ এরা যখন বন্ধু বান্ধব এক জায়গায় হয়, এরা কিন্তু যে যার মতো করে আনন্দ ফুর্তি করে সবকিছু করে, মুখে মাস্ক থাকে না বা সতর্কতা অবলম্বন করে না। তো এখন ধারণা করা হচ্ছে যে এই যে এই সাইডটা থেকে আক্রান্তের সংখ্যাটা একটু বেশি হচ্ছে তুলনামূলক। তো গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ সচেতন এই ব্যাপারে, যে লাস্ট আমাদের বার্সেলোনায় লাস্ট যেটা নোটিফিকেশন ছিল, মানুষ রাস্তায় বের হতে হলে তাকে অবশ্যই মাস্ক নিয়ে বের হতে হবে। যদি সে মাস্ক পরিধান না করে সেক্ষেত্রে তার সর্বনিম্ন যেটা জরিমানা হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি বাংলাদেশি হিসেবে বলি তাহলে 15,000 টাকা থেকে শুরু হতে পারে। এটা হচ্ছে সর্বনিম্ন। আপনাকে ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি। সীমিত আকারের নির্দিষ্ট কিছু মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে এবছর ঈদগাহ বা খোলা ময়দানে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ। সৌদি আরবে জুলাইয়ের 31 তারিখ উদযাপিত হবে ঈদুল আজহা। তার আগে সীমিত আকারে পালিত হবে পবিত্র হজ। বিনা অনুমতিতে মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে প্রবেশ করতে পারবেন না অনিবন্ধিত মুসল্লিরা। নীতিমালা ভাঙলে 10,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এলাকাগুলোয় 18 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত বহাল থাকবে কঠোর নিরাপত্তা। গেল মাসেই দেশটির হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, শর্ত সাপেক্ষে সৌদি আরবে বসবাসরত মাত্র 1000 মুসল্লি পাবেন হজ পালনের সুযোগ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম, আমরা জেনেছি যে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ঈদুল আজহার নামাজ নির্দিষ্ট কিছু মসজিদে আদায়ের নির্দেশনা দিয়েছে প্রশাসন, অর্থাৎ খোলা ময়দানে নামাজ আদায় করা যাবে না। তো এই বিষয়ে মূলত স্থানীয়দের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ সামি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এবার ঈদুল আজহার জামাত হবে নির্দিষ্ট কিছু মসজিদে, তবে করোনা মহামারীর কারণে কোনো ঈদগাহে বা খোলা ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন সৌদি আরবের ইসলামিক দাওয়া ও ইরশাদ বিভাগের মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ। তিনি বলেছেন, বিরাজমান মহামারীর কারণে এবারে খোলা মাঠে ঈদুল আজহার নামাজ হবে না। ঈদুল আজহা মসজিদের ভিতরে আদায় করবে এবং বড় বড় মসজিদে সেটা বাস্তবায়ন করবেন। তবে
কোন কোন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। তবে আপনি যে কথাটা জানতে চেয়েছেন স্থানীয়দের প্রতিক্রিয়া কি, আপনি জানেন সৌদি আরবে বাদশা কর্তৃক কোনো কিছু ঘোষণা করলে এদেশের মানুষ এবং যারা প্রবাসীরা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে এবং অংশগ্রহণ করে। এখানে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না, যেহেতু সরকার জনগণের কল্যাণে কাজ করেন। তাই এখানে মোটামুটি বাদশা কর্তৃক যেই ঘোষণা আসে সেটা অবশ্যই মেনে চলে। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বছরের প্রথম 3 মাসে রেকর্ড ধসের পর হঠাৎই ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। এপ্রিল থেকে জুন পর্যন্ত পরের 3 মাসে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে 3.2%। করোনা ভাইরাস মহামারী এবং লকডাউনের প্রভাবে বছরের শুরুতেই বড় ধরনের অস্থিরতা তৈরি হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে। জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধির হার কমে অন্তত 6.8%। তবে জুনের শেষে এসে জিডিপি ঊর্ধ্বমুখী এবং স্থিতিশীল বলে বুধবার প্রতিবেদন প্রকাশ করে বেইজিং। পরিসংখ্যান বলছে বিশেষজ্ঞদের ধারণার চাইতে অনেকটা বেশি এবং বেশ দ্রুতই উন্নতি লাভ করেছে চীনা অর্থনীতি। ফলে আপাত দৃষ্টিতে অর্থনৈতিক মন্দা চীন এড়াতে পেরেছে বলেও মত গবেষকদের। মহামারীর মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রাখতে অনলাইন পদ্ধতিতে গেছে বিভিন্ন দেশ। তবে নিম্নবিত্তরা প্রযুক্তি ব্যবহার না করায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বহু শিশু। অবহেলিত শিক্ষার্থীদের গাছতলায় পড়ানো শুরু করেছেন ইকুয়েডরের এক শিক্ষিকা। করোনা থাবায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ বিশ্বের বেশিরভাগ দেশেই। অনেক দেশে অনলাইনে পাঠদান শুরু হলেও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন লাখ লাখ শিক্ষার্থী। ইকুয়েডরের প্রত্যন্ত একটি গ্রামে সুবিধা বঞ্চিত এমন শিশুদের জন্য গাছতলায় শিক্ষা কার্যক্রম চালু করেছেন ডেনিস নামের এক শিক্ষিকা। সেখানে শিক্ষা নিচ্ছেন কমপক্ষে 30 জন শিক্ষার্থী। বাড়ির আশপাশের অনেকেই অনলাইনে ক্লাস করছে। আমার বাসায় প্রযুক্তির ব্যবস্থা না থাকায় এখানে পড়াচ্ছি। শুরুতে 19 জন হলেও এখন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমাদের এখানে বেশিরভাগ মানুষের আয় খুবই কম। এসব পরিবারের পক্ষে সম্ভব না স্মার্টফোন এবং ইন্টারনেটের খরচ বহন করা। তাই বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে গাছের নিচে ক্লাস নিচ্ছি। লাতিন আমেরিকার দেশগুলোতে সংক্রমণ বাড়তে থাকায় ফের কড়াকড়ি বাড়িয়েছে চিলি। সবার কোয়ারেন্টাইন নিশ্চিতে সরকারিভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। সবকিছু বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি নারীরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা ইনজেকশনও নিতে পারছেন না। মানুষ সংক্রমিত হওয়ার ভয়ে ডাক্তারের কাছে যেতে চায় না। এই সব বিবেচনায় সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে সরবরাহ করা হচ্ছে। এই বদ্ধ অবস্থায় শিশু এবং বয়স্কদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল করোনা আপডেটের প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।